এই মেয়েটির শীঘ্রই বিয়ে হতে চলেছে। তিনি আনন্দের সাথে কাস্টমাইজড বিয়ের আংটি নিতে দোকানে গেলেন। তিনি জানতেন না যে তার হবু বর অন্য এক মহিলার সাথে তাদের সাজানো বিয়ের বাড়িতে ঘনিষ্ঠ হচ্ছে। মেইলি আংটি নিয়ে হানিমুন ট্রিপ বুক করে আর হবু বর ইউজুকে মেসেজ পাঠিয়ে জানায় যে সে রাতে একসাথে ডিনার করতে চায়। আর ঠিক এই সময় ইউজু তার প্রেমিকার সাথে চুমু খাওয়ার ফাঁকে মেসেজের উত্তর দেয়, মিথ্যা বলে যে সে এখনও ওভারটাইম করছে, এমনকি ভালোবাসা প্রকাশের একটি বাক্য সংযুক্ত করতে ভুলে না। পরের বার মেইলি নতুন বাড়ি গোছাতে গোছাতে মায়ের সাথে ফোনে কথা বলছিল। মেইলি প্রথমে শুধু বিয়ে রেজিস্ট্রি করতে চেয়েছিল, কিন্তু ইউজুয়ের মা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান করতে জেদ করায় সে অভিযোগ করে যে বিয়ের অনুষ্ঠানের খরচ নতুন বাড়ির খরচের জন্য ব্যবহার করাই ভালো ছিল। মা মেইলিকে যুক্তিসঙ্গত হতে মনে করিয়ে দেন আর ইউজুয়ের নতুন বাড়ির পুরো ভাড়ার খরচ মেটানোর জন্য তাকে বকাঝকা না করতে বলে, যাতে ইউজুয়ের মানহানি না হয়। মেইলি ছোটবেলা থেকেই মায়ের চরিত্র পেয়েছিল। সে ছিল আজকালকার বিরল গুণবতী স্ত্রী। ও মা, কিন্তু তার কথা শেষ না হতেই তার পায়ে হঠাৎ একটি মহিলার কানের দুল লাগলো আর মেইলির মনে তাৎক্ষণিক একটি খারাপ অনুভূতি হলো। ফোন রাখার পর মেইলি শোবার ঘরের বিছানায় একটি লম্বা চুল পেল, যা স্পষ্টতই তার নয়। ইউজু ইতিমধ্যেই একা বিয়ের বাড়িতে চলে এসেছে আর মেইলি এখনও আগের বাড়িতেই থাকে। এই স্পষ্ট প্রমাণগুলি সরাসরি দেখায় যে ইউজুয়ের অন্য মহিলা আছে। মেইলি ইউজুয়ের সামনে কানের দুলটি রাখল। ব্যাখ্যা চাইল, ইউজু মিথ্যা বলল যে কোম্পানির টিম বিল্ডিংয়ের সময় সহকর্মীরা একসাথে বিয়ের বাড়ি দেখতে এসেছিল আর এই কানের দুলটি একজন মহিলা সহকর্মী অসাবধানতাবশত ফেলে গিয়েছিল। মেইলি তখনই ইউজুয়ের কয়েকজন সহকর্মীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে বের করল। ইউজুয়ের তথাকথিত টিম বিল্ডিংয়ের দিন সবাই তাদের নিজস্ব কাজে ব্যস্ত ছিল, যা শুধু প্রমাণ করে যে ইউজু এবং মহিলা সহকর্মীটি একা ডেটে গিয়েছিল। এরপর সে মহিলা সহকর্মীটির কানের দুল পরা একটি ছবিও খুঁজে বের করল। যদি ইউজু এখনও স্বীকার না করে, তবে সে ইউজুয়ের কোম্পানিতে গিয়ে আসল স্ত্রীর তৃতীয় ব্যক্তিকে ধরার নাটক করবে। ইউজু ভয় পেয়ে মহিলা সহকর্মীর সাথে অবৈধ সম্পর্ক করার কথা স্বীকার করল, কিন্তু সে নির্লজ্জভাবে অজুহাত দিতে শুরু করল। প্রথমে বলল যে কাজ খুব ক্লান্তিকর ছিল, তারপর বলল যে মেইলি সব সময় বিয়ের বিষয়ে তাকে বিরক্ত করত, তাই সে এভাবে রাগ বের করেছিল। প্রায়শ্চিত্ত করার জন্য সে নিজেই নিজেকে চড় মারল, এই কারণ দেখিয়ে যে তাদের ইতিমধ্যে রেজিস্ট্রি হয়ে গেছে, বিয়ের হল বুক করা হয়েছে আর নতুন বাড়ির আমানত জমা দেওয়া হয়েছে। যদি তারা ব্রেকআপ করে, তবে মেইলি এমন এক মহিলা হবে যার বিয়েও হয়নি, এমন এক তালাকপ্রাপ্তা মহিলা। তাই সে মেইলিকে সুবিধা অসুবিধা বিবেচনা করে এইবার তাকে ক্ষমা করতে বলল। তার কথা শেষ না হতেই মহিলা সহকর্মীটি হঠাৎ তাকে সেক্সি অন্তর্বাস পরা একটি সুন্দর ছবি পাঠাল। মেইলি তার অস্বাভাবিকতা লক্ষ্য করে তার মোবাইল ফোন পরীক্ষা করার জন্য জেদ ধরল। দুজনের মধ্যে ফোন ছিনিয়ে নেওয়ার জন্য ঝগড়া শুরু হলো। প্রমাণ নষ্ট করার জন্য ইউজু ফোনটি মেঝেতে ছুঁড়ে ফেলে দিল আর জোরে জোরে মারাতে লাগলো। মেইলি তাড়াতাড়ি সেটা তোলার চেষ্টা করল, কিন্তু অসাবধানতাবশত পা দিয়ে আঘাতপ্রাপ্ত হলো। সেই মুহূর্তে মেইলির মন ভেঙে গেল। 5 বছর ধরে একসাথে থাকা সত্ত্বেও ইউজু তার প্রতি খুব কমই যত্ন দেখিয়েছে। জোর করে বিয়ে করলেও পরে ডিভোর্স হয়ে যাবে, তার চেয়ে বরং এই সম্পর্কটি তাড়াতাড়ি শেষ করাই ভালো। চলে যাওয়ার আগে সে ইউজুয়ের মুখে কফি ছিটিয়ে দিল, এটি তার শাস্তি হিসাবে। 1 মাস পর দুজন ডিভোর্সের আবেদন জমা দিল। মেইলি চায়নি যে তার মা চিন্তা করুক, তাই সে ইউজুকে তার সাথে একই কথা বলার জন্য বলল। মিথ্যা বলল যে ইউজুয়ের কাজের ব্যস্ততার কারণে বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে আর পরে ধীরে ধীরে মায়ের কাছে সব স্বীকার করবে। ইউজু তার নতুন প্রেমিকার সাথে ডেটে যাওয়ার জন্য তৈরি ছিল আর সে নির্লজ্জভাবে ডিভোর্স চুক্তিপত্রটি তার হাতে দিয়ে বলল যে সময় হলে যেন সে সেটা জমা দিয়ে আসে। মেইলি চুপচাপ বুক করা বিয়ের স্থান, হানিমুনের সময়সূচি আর বিবাহের পোশাক ভাড়া বাতিল করল। যখন সব কাজ শেষ হলো, দুঃখের অনুভূতি তার মনে ভর করল। সে একাকী বেসবল খেলতে গেল রাগ ঝাড়তে, শপথ নিল যে সে অতীত ভুলে গিয়ে ভালো করে বাঁচবে। ডিভোর্স চুক্তিপত্র জমা দেওয়ার দিন হঠাৎ পুলিশ তার বাড়িতে এল। মেইলি তখন জানতে পারল যে তার বিয়ের বাড়িটি পুরো ভাড়া। প্রতারণার শিকার হয়েছে। বাড়ির মালিক বিদেশে থাকার সময় বাড়িটি একটি রিয়েল এস্টেট কোম্পানির কাছে দিয়েছিল আর এজেন্সির বসের অজান্তে একজন কর্মচারী বাড়ির মালিক সেজে মেইলির সাথে চুক্তি স্বাক্ষর করেছিল। পুলিশ মেইলিকে আপাতত বাড়ি থেকে চলে যেতে বলল, অন্যথায় বাড়ির মালিক তার বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি দখলের অভিযোগ আনবে। মেইলি সঙ্গে সঙ্গে ইউজুকে ফোন করল। লোকটির প্রসিকিউশন অফিসে কাজ করা এক মামা আছে। মেইলি আশা করেছিল যে
সে ৩০ মিলিয়ন কোরিয়ান ওন পুনরুদ্ধার করতে সাহায্য করবে। তবে ইউঝুয়ের নতুন প্রেমিকা তার ফোন ধরাটা পছন্দ করল না, তাই হিজহীন ইউঝু মেইলিকে বলল যে তার মতো প্রাক্তন প্রেমিককে হুট করে যোগাযোগ করাটা খুবই সুবিধাবাদী আচরণ, তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তার উচিত সমস্যাটি নিজেই সমাধান করা। অসহায় মেইলি মদ্যপান করে কষ্ট ভোলার চেষ্টা করল। এর মধ্যে তার মা ফোন করলে তার আত্মীয়দের জন্য তৈরি করা কিছু খাবার পাঠাতে চাইল। মেইলি অশ্রু আর কান্নার সুর চেপে মায়ের কাছ থেকে সমস্ত খারাপ পরিস্থিতি লুকিয়ে রাখল। যখন সে মাতাল অবস্থায় বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল, তখন সে হোঁচ খেয়ে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সাথে ধাক্কা খেল আর মাটিতে পড়ে গেল। গাড়ির লোকটি নেমে তাকে তুলে ধরল আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। মেইলি হাত নেড়ে জানাল যে সে ঠিক আছে। তখন লোকটি তার ফোন নম্বর মেইলির মোবাইলে সেভ করে দিল আর তাকে মনে করিয়ে দিল যেন সে চিকিৎসার খরচ ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করে। মেইলি লোকটির সেভ করা নাম কিম উজু দেখে ভুল করে তাকে তার প্রাক্তন প্রেমিক ভেবে নিল আর উজুকে ধরে তার মনের রাগ প্রকাশ করল। এই অপ্রত্যাশিত আচরণে উজু হতভম্ব হয়ে গেল। দ্রুত গাড়িতে ফিরে গেল। মেইলিও গাড়িতে উঠে গেল, কোনোভাবেই নামতে রাজি হচ্ছিল না। দুজন গাড়িতে অনেকক্ষণ ধরে ঝগড়া করল। তারপর উজু মেইলিকে গাড়ি থেকে নামালো, কিন্তু মেইলি দ্রুত কিম উজুয়ের পিছনে দৌড়ে গেল, তার পিঠে ঝুলে পড়ল, তার চোখ থেকে গালাগালি করতে লাগলো। উজু কষ্টে মেইলিকে ঝেড়ে ফেলল, কিন্তু মেইলি দাঁড়াতে না পেরে কাঁটাযুক্ত ক্যাকটাসের উপর বসে পড়ল। মেইলি কাঁদতে কাঁদতে বলল যে তার প্রাক্তন প্রেমিক তাকে প্রতারণা করেছে আর সে তার মাকে জানাতে পারছে না, কারণ সে চায় না তার মা চিন্তিত হোক। একই সাথে ব্যথার কারণে উজুয়ের কাছে সাহায্য চাইল। উজু তার পরিচিত এক ডাক্তার বন্ধুকে দিয়ে মেইলির আঘাতের চিকিৎসা করাল, তারপর দায়িত্ব সহকারে মেইলিকে বাড়িতে পৌঁছে দিল। মেইলিকে শুধুমাত্র সামনের যাত্রীর আসনে হাঁটু গেড়ে বসতে হয়েছিল, যার কারণে তার বমি বমি ভাব হচ্ছিল। তাই উজু গাড়িটি ব্রিজের উপর থামিয়ে দিল যাতে মেইলি নেমে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। মেইলি আকাশের দিকে সূর্যোদয় দেখে দীর্ঘশ্বাস ফেলল। এমনকি তার জীবন সংকটে থাকলেও সূর্য যথারীতি উঠবেই, হয়তো জীবনের সবসময় এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাওয়া যায়। বিদায়ের সময় উজু মেইলিকে মনে করিয়ে দিল যে পড়ে যাওয়ার সময় তার হাতে কোনো আঘাত লেগেছে কিনা তা পরীক্ষা করার জন্য তার হাসপাতালে যাওয়া উচিত। মেইলি উজুকে এত ঝামেলায় ফেলার জন্য ক্ষমা চাইল আর গাড়ি ভাড়া ও চিকিৎসার খরচ ট্রান্সফার করার প্রস্তাব দিল। উজু কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে চলে গেল। ভাগ্যাহত মেইলি বাড়ি ফিরে সুজে ঘুমোতে গেল। মাঝে একটি ফোন কলে তার ঘুম ভাঙল। অপর পক্ষটি বলল যে তারা মেরি ডিপার্টমেন্ট স্টোরের কর্মী আর তাকে অভিনন্দন জানাল যে সে পুরস্কার জিতেছে। মেইলি মনে করল এটি একটি প্রতারণার ফোন, কিন্তু অপর পক্ষের মনে করিয়ে দেওয়ার পর তার হঠাৎ মনে পড়ল যে 2 মাস আগে যখন সে আংটি নিতে গিয়েছিল, তখন ডিপার্টমেন্ট স্টোরের পুতুল তাকে 50 বিলিয়ন কোরিয়ান ওন মূল্যের একটি ভিলা জেতার একটি লটারি কুপন দিয়েছিল। সে শুধু মজা করার জন্য নিজের নাম ও ফোন নম্বর লিখে কুপনটি ভাঁজ করে বাক্সে ফেলে দিয়েছিল। আসলে ডিপার্টমেন্ট স্টোর আগেই বিজয়ী ঠিক করে রেখেছিল। সে ছিল মেয়ের স্ত্রীর ভাইপো। কোম্পানির প্রতিনিধি ভাঁজ করা লটারি কুপনটি হাতার মধ্যে লুকিয়ে রেখেছিল। ভান করে লটারির বাক্স থেকে কুপন তোলার সময় লুকিয়ে রাখা কুপনটি বের করার জন্য প্রস্তুত ছিল। তবে অপ্রত্যাশিতভাবে প্রতিনিধি যখন প্রতীকীভাবে লটারির বাক্স থেকে কুপনটি ধরছিল, তখন অসাবধানতাবশত লুকিয়ে রাখা কুপনটি বাক্সের মধ্যে পড়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর সে হাত দিয়ে ভাঁজ করা কুপনটি খুঁজতে লাগলো। যখন সে অবশেষে এটি খুঁজে পেল, তখন সে বিজির নাম ঘোষণা করার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু সে অবাক হয়ে দেখল যে সে যেটা ধরেছে সেটা মোটেই আগে থেকে ঠিক করা কুপনটি নয়। সবার সামনে প্রতিনিধি প্রকাশ্যে প্রতারণা করার সাহস পেল না, তাই তাকে মেইলির নাম ঘোষণা করতে হলো। মেইলি ভাবতেও পারেনি যে এত বড় ভাগ্য তার কপালে জুটবে। নিয়ম অনুযায়ী বিজয়ী হতে হবে এমন এক নতুন দম্পতি যাদের কোনো বাড়ি নেই আর তাদের বিয়ের শংসাপত্র সহ অন্যান্য নথি জমা দিতে হবে। সে খুশি হলো যে সে এখনো ডিভোর্স চুক্তিপত্র জমা দেয়নি, তাই সে দ্রুত প্রয়োজন অনুযায়ী সমস্ত নথি জমা দিল। ডিপার্টমেন্ট স্টোরের সেক্রেটারি নিশ্চিত করল যে মেইলি আর ইউঝু হল 5 মাস ধরে বিবাহিত নতুন দম্পতি, তাদের নামে কোনো বাড়ি নেই। সমস্ত শর্তেই পুরস্কার জেতার জন্য উপযুক্ত। শুধুমাত্র পুরুষ পক্ষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পারবে না। প্রতিনিধি মেইলির বিজয়ী হওয়ার যোগ্যতা বাতিল করার জন্য বিভিন্ন উপায় খুঁজছিল। যখন সে জানতে পারল যে পুরুষ পক্ষ আসতে পারবে না, তখন সে সঙ্গে সঙ্গে একটি অতিরিক্ত নিয়ম যোগ করার নির্দেশ দিল। সেক্রেটারি মেইলিকে ফোন করে জানাল যে যদি কোনো বিজয়ী জালিয়াতি করে ধরা পড়ে
করে তবে তার পুরস্কার জেতার যোগ্যতা বাতিল করা হবে আর বিজয়ীকে আইনি দায় বহন করতে হবে। একই সাথে স্বামী স্ত্রী দুজনকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসাথে উপস্থিত হতে হবে। মেইলি এই সহজে পাওয়া সুযোগটি হাতছাড়া করতে চাইল না। সে তার প্রাক্তন প্রেমিককে সাহায্যের জন্য ফোন করল, কিন্তু ইউঝু তার ব্যক্তিগত সময়ে বিরক্ত হওয়াতে অসন্তুষ্ট ছিল, তাই সে সরাসরি তাকে ব্লক করে দিল। মেইলি যখন খুব মনোযোগ সহকারে উপায় খুঁজছিল তখন সে হঠাৎ ইউঝুয়ের কাছ থেকে একটি মেসেজ পেল। সে জিজ্ঞাসা করছিল যে সে হাসপাতালে গিয়ে তার হাত পরীক্ষা করিয়েছে কিনা। মেইলিয়ের মাথায় একটি বুদ্ধি এল। ইউঝু আর তার প্রাক্তন প্রেমিকের নাম ইউঝু কোরিয়ান ভাষায় একই, আর দেখতেও কিছুটা একই রকম। হয়তো সে কৌশল করে পার পেয়ে যেতে পারে। খুব দ্রুত সে ইউঝুকে খুঁজে পেল, তাকে জিজ্ঞাসা করল যে সে বিবাহিত কিনা। নেতিবাচক উত্তর পাওয়ার পর সে দ্রুত একটি অনুরোধ করল। এই পর্ব এখানেই শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।